উপাসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে, মানুষের ক্ষোভটা ওই জায়গায়। এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয়, বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নের রাজনীতিটা করেছে। ওকে, জনাব সাজ্জাদ আলম, আপনি যে বিচার না হওয়ার কথা, যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা, সেটা আপনি বলেন। আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যতগুলি রকম পুলিশ গুলি চালিয়েছে, নিবর্তনমূলক যত রকম কাজ করেছে, সেটা সরকার প্রধান, সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত, অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত। এখন আমরা তার বিচার না হওয়ার জন্য, তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য আসলে স্পেসিফিকলি, এবং তার দলের লোকজনরা, আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে, পরে শুনলাম এই কয়জন আছেন, সেই কয়জন চলে গেছেন। আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না, যে কেন মানে ওরা চলে গেল, কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না, কেন এটার মধ্যে এটা কি করা হলো। এটা কি আপনারা এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন? আপনারা কি মনে করতেছেন যে না, এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না? আমি আসছি আপনার কাছে জনাব সাজ্জাদ সালাম। আমি একটু জনাব রনির কাছে একটু চট করে একটা জিনিস একটু জেনে আসি। জনাব রনি, আপনি ৭১-এর চেতনা নিয়েও কথা বলতে চান না? ৭১-এর চেতনাকেও আপনি আওয়ামী লীগের সম্পত্তি মনে করেন কিনা? ৭১-এর চেতনা আওয়ামী লীগের সম্পত্তি মনে করি না। ৭১-এর ঘটনাটা কি ঘটছে? ৭১-এর ঘটনাটা ঘটছে হলো, হ্যাঁ, ৭১-এ আপনার একটা জনযুদ্ধ ছিল। সেই জনযুদ্ধকে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা বয়ান কইরা কইরা এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে। এটা ন্যারেশন লিটারেচারের মধ্য দিয়ে বয়ান করেছে। সেটা সেই ঘটনা ২৪-এর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। সেইটা আলোচনায় পরে আসবো। দেখেন, আপনার ম্যাকিয়াভেলির আলোচনা থেকে যদি আমি বলি, সেটা হলো ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেজেন্ট। এখন আমাদের এখানে কিছু লোকজন বলে কি ২৪-৭১ মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়। ৭১ বাংলাদেশের জনগণের জন্য, মানুষের জীবনের সবচেয়ে, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। আমরা একটা রাষ্ট্র, একটা ভৌগোলিক পরিচয় পাইছি। এইটার সমকক্ষ ইভেন্ট অন্য কিছু হইতেই পারে না। কিন্তু ২৪-এ আপনার ঘটনাটা কি ঘটছে? ৭১-এ আপনি পাইছেন দেশের স্বাধীনতা, আপনি পাকিস্তানের শোষণ নিপীড়নের বিরুদ্ধে দিয়ে, জনযুদ্ধের মধ্যে দিয়ে, সমস্ত শ্রেণী পেশার মানুষের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আপনি স্বাধীনতা অর্জন করছেন। হ্যাঁ, সেক্ষেত্রে লিডিং দল আওয়ামী লীগ ছিল ৭১-এর আগে। কিন্তু ৭১-এর যুদ্ধটা সংগঠিত করা, কৃষক যে অস্ত্র নিয়ে যুদ্ধ করলো, এটা কেন করলো? কারণ হলো সর্বদলীয় সংগ্রাম পরিষদের, এই যে শহীদ আসাদদের কথা বলি, হ্যাঁ, আসাদরা কারা? এরা কিন্তু ওই ভাসানীর নেতৃত্বে কৃষক সমিতি গড়ে তোলা, কৃষকদের মধ্যে এমন ভাবে চৈতন্যটা আপনার সেই ৬৫ সালের পর থেকে এমন ভাবে আপনার মানে ফিল্ড ওয়ার্ক গুলো করা হয়েছে, মাঠে মাঠে করা হয়েছে, যাতে করে এই কৃষক, যাকে আপনার অবলা মনে করা হয়, তারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে রাজি ছিল। হ্যাঁ, সিম্বল আকারে তখন আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আকারে দায়িত্ব পালন করে, তাদের নেতৃত্বে হ্যাঁ যুদ্ধ হয়েছে। কিন্তু মাঠে যুদ্ধ সংগঠিত করে আপনি যদি একটা গবেষণা করেন যে আওয়ামী লীগের বড় বড় নেতা আর মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা, দেখবেন যে আওয়ামী লীগ লজ্জা পেয়ে যাবে। এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী দলটি, হ্যাঁ, এরা তো যুদ্ধ করছে কোথায়? বড় অংশ তো কলকাতায় আশ্রয় ছিল। হ্যাঁ, তাহলে এই জনযুদ্ধটা পরবর্তী সময় এখানকার এই আপনার এক ধরনের বুদ্ধিজীবী, হ্যাঁ, যারা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের বয়ানের গোলাম, তারা এটাকে ন্যারেশন করে এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে। শাহবাগের মধ্য দিয়ে এটার একটা সামাজিক ফ্যাসিবাদের চূড়ান্ত আমরা দেখছি। এইবার আসেন ২৪-এ ঘটনাটা কি করছে। ২৪-এ আপনি ৭১-এ আপনি দেশ পাইলেন, কিন্তু এ দেশের মানুষ নাগরিক হয়ে উঠলো না। সম্প্রদায়, হয় আওয়ামী লীগ, হয় বিএনপি, হয় জামাত, হয় পাহাড়ি, হয় বাঙালি হয়ে রইল। এইটার মধ্য দিয়ে নাগরিক আকারে বিকাশ হলো না। ২৪-এ আপনাকে করলো কি? আপনাকে রাজনৈতিকভাবে স্বাধীন করার একটা সুযোগ করে দিল। এই জন্য আমি বলি আমাদের দুইটা স্বাধীনতা যুদ্ধ, একটা হলো দেশের স্বাধীনতা ৭১, আর ২৪ হলো আপনার রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার অর্জনের স্বাধীনতা। জনাব রনি, আমি দুইটা জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধটা হয়েছিল, কিন্তু শহীদের মধ্যে আওয়ামী লীগকে বেশি লোক পাওয়া যাবে না, ৭১ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে। এটা তো কে আর অস্বীকার করবে, ৭১ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে। কিন্তু আর কোন দলরে তো ৭১ নিয়ে ব্যবসা করাটা নিষেধ ছিল না। তারা ৭১-এর তারা তো ৭১-এর এন্টিথিসিস দাঁড় করাইছে, আমরা যা দেখছি পুরো। আপনি দেখেন জামাতে ইসলামী বলি, বিএনপি বলি, আপনি তো এন্টিথিসিস দাঁড় করাইছেন। আর ২৪-এর প্রসঙ্গে জি আপনি একটু বলেন। ৭১-এর ন্যারেশনে আওয়ামী লীগ ৭১ ন্যারেশনটা ডিস্টর্ট করছে, জনযুদ্ধটাকে আওয়ামী যুদ্ধে পরিণত করছে। তার মানে কি জামাত রাইট ছিল? নো। তার মানে কি জাতির পিতা মেজর ডালিম? নো। আপনার ৭১, আপনি যেটা বলছেন শুনেন, জামাত ইসলামের প্রবলেমটা হলো জামাত হিস্ট্রিক্যালি
আপনার একটা মজার কথা আছে, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। আপনি জামাত ইতিহাসের একটা রং সাইডে ছিল ৭১-এ, হ্যাঁ, এবং এখন সে যদি মনে করে তাহলে ২৪টা জামাতের অভ্যুত্থান, এই রং সাইড থেকে রাজনীতি করা যায়, কিভাবে করা যায়, তাইলে আপনার ইতিহাসটা চেঞ্জ করে ফেলতে হবে। এই ২৪-এর অভ্যুত্থানটা যদি ধরেন জামাতের অভ্যুত্থান হইতো, হ্যাঁ, তাহলে জামাতের পলিটিক্যাল স্টেক দাঁড়াই যেত, আমরা কেউ ঠেকাইতে পারতাম না। কিন্তু এটা তো ভাই ২৪টা জামাতের অভ্যুত্থান না, এটা তো ভাই বিএনপির অভ্যুত্থান না, এইটা ছাত্র জনতার অভ্যুত্থান। এইটার সাবজেক্টিভিটি হলো প্লুরাল, এখানে দল মত নির্বিশেষে মানুষ এসে অভ্যুত্থান করছে, এবং এটার স্পিরিটটা ছিল কি, এইটার স্পিরিটটা ছিল ইনসাফ, নৈতিকতা। আর বাংলাদেশ দেখেন ১৫ বছরে বাংলাদেশের মানুষের মোরালিটি ধ্বংস হয়ে গেছিল। বিএনপি জামাত হিসাবে পিটায় আমারা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছিল, আচ্ছা জামাত মারতেছে, আমারা তো মারতেছে না। ছাত্র দলের লোকজনের গুম করে নাই, গুলি করে মারে নাই, তখন তো মধ্যবিত্ত নামে নাই। কিন্তু যেই তার ছেলেকে মারছে, আরে এ তো খারাপ আওয়ামী লীগ, হ্যাঁ, তার মানে মিডল ক্লাস একটা প্রতারণা করছে। এবং এই প্রতারণা কেন করছে? মিডল ক্লাস প্রতারণা করছে, মুক্তিযুদ্ধের বাঙালি জাতীয়তাবাদের এমন একটা বয়ান তাদেরকে খাওয়ানো হয়েছে যে তোরে জুতার বাড়ি দিব ৩ বেলা, কিন্তু উন্নয়নের গল্প শোনাবো, সুখে থাকবে, অসুবিধা নাই, হ্যাঁ, উন্নয়নই বড়, টাকা পয়সা বড়, লোভকে জাতীয় সংস্কৃতি হিসাবে চালু করে আওয়ামী লীগ এগুলি করছে। হ্যাঁ, এখানে সেই জায়গা থেকে আপনি ধরেন এই যে ৭১ পূজা, যেটা এটা ডেফিনেটলি আমাদের নৎসাৎ করতে হবে। এবং ২৪ হলো কি, ২৪ হলো আমাদের গোটা জনগোষ্ঠীর ইতিহাসের প্রকল্পকে রেস্কিউ করার আন্দোলন, রেস্কিউ করতে হবে। শোনেন, ইতিহাসে অকাট্য বলে কিছু নাই ভাই, না না, সেটা ঠিকই আছে। আমি 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 সকল ধরনের পূজা পার্বণের বিপক্ষে, কিন্তু সেটা ঠিকই আছে, সেটা আপনার বক্তব্য শুধু হিন্দুরা করবে পূজা পার্বণ, সেটা একমাত্র আমি ধর্মীয় জায়গা থেকে বলতেছি না, আমি সকল ধরনের পূজা পার্বণ, সিম্বলিজম, সকল কিছুর এগুলির বিপক্ষে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি ৭১টারে পরে এসে যখন ২৪-এ আসলেন, জনাব রনি, আপনি যে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য ২৪-এর এই আন্দোলনটা হয়েছে, এইটা কি আপনি হাইন্ডসাইট বলতেছেন, মানে আগস্ট পার হয়ে আইসা সেপ্টেম্বরে বলতেছেন, নাকি জুলাই আগস্টও আপনি এটা বুঝতেছিলেন? কারণ হচ্ছে আমরা আসলে শাহবাগের সময় বুঝতেছি, শাহবাগের সময় বুঝছেন ২০১৩ সালে, ২০১৩ সালে শাহবাগের সময় আমার পজিশন একটু চেঞ্জ হয় নাই, আমি ১৩ সালে যা বলছি শাহবাগের সময় এখনো তাই বলতেছি। না মানলাম, কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনটা কি আসলে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য হয়েছিল কিনা? রাইট, জুলাই চ্যানেল, জুলাইয়ের কোনো রাজনৈতিক কর্তাসত্তা নাই। জুলাইয়ে যেটা হয়েছে, জুলাইয়ের কোনো রাজনীতি নেই, জুলাইয়ের আছে স্পিরিট, রাইট, এবং সেই স্পিরিটটাকে রাজনীতিতে রূপান্তর করা হলে এখন আমাদের দায়িত্ব। দেখেন, একটা পপুলার, দেখেন যে ছেলেটা ব্রাকের ছেলেটা দাঁড়াইছে, ও তো বিসিএস এর পরীক্ষা দিবে না। যে ছেলেটা রেসিডেন্সিয়ালের আইসা, ব্র্যাকেট ছেলে বিসিএস পরীক্ষা কেন দিবে না? ওর দরকার নাই ভাই, ও বাইরে পড়বে হয়তো, বা ধরেন আপনার বাংলাদেশের গত অনেকগুলি বিসিএস এ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা অংশগ্রহণ করছে, সবাই তো যায় না, সবাই যায় না, মানে আমি বলছি বড় অংশই যায় না, ডেফিনেটলি যায়। কিন্তু আমি বলতেছি যে স্কুলের ছেলেটা নামছে, ওর কি চাকরি মাথায় আছে? আমি বলতেছি বাংলাদেশে যে ধরেন, আমার কথাটা পয়েন্টটা হলো এটা, বাংলাদেশে যে ২০ লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনা, মেয়েরে ছেলেরে ডাক্তার বানানো একটা গর্বের ব্যাপার, ঘুষ খায়া প্রচন্ড ভাবে, হ্যাঁ, লুটপাট কইরা টাকা পয়সা বানানো একটা সফলতার ব্যাপার, এই সংস্কৃতি তো চালু করছিল আওয়ামী লীগ। সেই জায়গা থেকে যে ছেলেগুলো এই সংস্কৃতি ২০০৯ সাল থেকে চালু হয়েছে, হ্যাঁ চালু হয়েছে, তো তার ফলে আমরা গোটা সমাজের ব্যাপারে, ইয়াং প্রজন্মের ব্যাপারে তো আমরা আশাহত হয়ে গেছিলাম। আই হেড পলিটিক্স জেনারেশন গ্রো হয়েছিল, সেই জেনারেশন যখন এইভাবে রাস্তায় নেমে আসলো, এটার স্পিডটা তো বুঝতে হবে। এই জন্য আমি বলি এটার স্পিডটা কি পলিটিক্স ছিল? এটার স্পিডটা না, পলিটিক্স ছিল না, এটা পলিটিক্স পরে আসে। প্রথমত এটা মোরাল স্পিড থেকে দাঁড়াইছে, সে দেখছে যে না, আমার আবু সাইদকে এইভাবে গুলি করে মারতেছে, এটা হইতে পারে না, ছাত্রকে গুলি করে মারতেছে, এটা হইতে পারে না। এই যে মোরাল, আগে তো এটা হয় নাই, যখন বিএনপি জামাত মারছে তখন কিন্তু তার মধ্যে মোরাল কলটা হয় নাই। ফলে এই যে নৈতিক জাগরণটা হইলো, এটা স্পিড জুলাইয়ের, এই জাগরণটাকে আপনি এবার পলিটিক্যালি ট্রান্সলেট করেন, ট্রান্সিডেন্টাল করেন, বিস্তৃত করেন, রাজনীতি দাঁড়ায় যাবে। সেই রাজনীতি বাংলাদেশে এক্সিস্টেন্সিয়াল যে পলিটিক্যাল পার্টি, বিএনপি, জামাত এবং অন্যান্য যারা, ইভেন বৈষম্য বিরোধী যারা, প্রত্যেকের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। ওকে, আপনি জুলাই স্পিরিটটার যে অনুবাদের কথা, আমরা একটু কথা আগাই নেই, আমি প্রশ্নটা করে রাখি। জুলাই স্পিরিটটার যে আপনি এটা দেখতে পান, সেইটা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এইটার অনুবাদ আপনি দেখেন কিনা?
সেইটা আমরা পরে আসবো। আমরা একটু জনাব সার্জিস আলমকে শুনে আসি। জনাব সার্জিস আলম, আপনার কাছে আসার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে শেখ হাসিনা বক্তব্য প্রচার ঠেকাতে সব গণমাধ্যমকে হুঁশিয়ার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 68% দর্শক মনে করছেন যে তাদের অবস্থান সঠিক, শতকরা 32% মনে করছেন যে অবস্থান সঠিক নয়। 66,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। জনাব সার্জিস, আমি বিরতির আগে আপনার কাছে ছিলাম, আপনার কাছে আবার ফিরে আসছি। বিরতি না, মানে জনাব রেজাল করিম রনির সাথে কথা বলার আগে জনাব সার্জিস আলম, আপনি আপনার জায়গা থেকে ভাই একটা জিনিস একটু জাস্ট ক্লিয়ার করেন, ওই যে ছাড় দেওয়ার কথাটা বলেছিলেন এটা কাদেরকে ইন্ডিকেট করে, অর্থাৎ এটা কি সেনাবাহিনী নাকি অন্তর্বর্তীকালীন সরকার? না, আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয় সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন। তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যাও বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে, কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই। আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে। আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো, এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে, এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা? আপনারা যে বিচারের কথা বলছেন, দেখেন দুইটা বড় বিষয় সার্জিস। একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায়, অত্যাচার, হত্যা, গুম, খুন, 15 বছরের গণতন্ত্রহীনতা, সব প্রতিষ্ঠান ধ্বংস করা, এগুলির জন্য যে শাস্তির দাবি, সেই শাস্তি যে না হওয়া, সেই বিচার কাজ যে শুরু না হওয়া, সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন? এখন তো আপনারা ক্ষমতায়, আপনাদের পছন্দের সরকার ক্ষমতায়, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য, তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের, আমি কোট আনকোট ব্যর্থতা বলতেছি, সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন? আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না। কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন, যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না, শহীদদের বা আহতদের পাচ্ছে না, তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে, নিজেরা ছাড়া? দেখুন, এই জায়গায় হচ্ছে না, যেখানে আমার নিজের দায় আছে, আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয়, বিভিন্ন দলের মতের, বিভিন্ন স্টেক হোল্ডারের সাজেশন নেওয়া হয়, সবাই সবার জায়গা থেকে এই যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে, সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় স্ব কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয়। কিন্তু আমার জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে। তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো, না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে, একটা সুযোগ দিয়ে দেখি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম, কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা করাপ্টেড চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে, এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন। কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না, বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে 2-3 মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল, যে একটা কথা বলি, আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি, যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন, ডক্টর ইউনূস সহ, আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা আর কারো কথা শুনে কোনো একজন উপদেষ্টা নিয়োগ দেন নাই। আচ্ছা, সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন। এখানে বিএনপি তাদের সরাসরি তাদের মত ছিল, তাদের সাজেশন ছিল, জামায়াতের মত ছিল, তাদের সাজেশন ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকেও নামের সাজেশন ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল, শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল, সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল। আমরা শুনছি শুধু আপনাদের সাজেশন নেওয়া হয়েছে, আর কারো সাজেশন নেওয়া হয়নি ভাই। এবং সবচেয়ে বড় কথা, ইভেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন, তখন তার জায়গা থেকেও সাজেশন ছিল এরকম যে আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই, এখানে আরো 2-3 জন এই মানুষকে প্রয়োজন এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে। সো এখানে প্রায় 5 থেকে 6টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল, সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন। কেউ যদি এটা স্বীকার করতে না চান, অবশ্যই এটা সৎ সাহসে তাদের অভাব। এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি, সরকারের আসলে অনেক উপদেষ্টার
নর্মাল সময়ে যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা, গার্ডস দিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা, অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না। তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক, সেই অফিস ওয়ার্ক গুলো তারা তাদের জায়গা থেকে করছেন। সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে, সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে, সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয়। এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি। এই যে বিচারিক যে প্রক্রিয়াটি, আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় 6 শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম, এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি। আমাদের যারা ছাত্র উপদেষ্টা 3 জন রয়েছে সরকারে, তাদেরকে বলেছি, তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে, সেনাবাহিনীকে বলেছে। সেই জায়গায় সেনাবাহিনী একটা রিপোর্টও দিয়েছে। শেষ করে একটু, সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম, ইভেন এটা 100-রও নিচে, তারা বলছেন অ্যারাউন্ড 50-এর মতো। এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা, কিছু আমলাতন্ত্রের কিছু আমলা, তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজন বাসায় আশ্রয় নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ, যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন, যারা ওই আমলাতন্ত্রে বসে শেখ হাসিনাকে সার্ভ করেছেন। সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে, তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিকমতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন। কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি, সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না। বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া, ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। জনাব সার্জিস, আপনি তো আসলে বাংলাদেশে, এবং আপনি বাংলাদেশের মোটামুটি 5 জন গুরুত্বপূর্ণ লোকের একজন, আপনি ভালো বলতে পারবেন। আপনি আমাকে একটু বলেন তো, আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা, মানে আমি কি বলবো, যে অনেকটাই পরিচয় দিচ্ছে না। কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি, যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা 3 জন, যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদে আছেন সেই 3 জন, এবং আপনি এবং জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনারা 5 জন যদি ধরে নেই, তাইলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি, জনাব আক্তার, তারাও কিছুটা সরকার চালাচ্ছেন। আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন, আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন, আপনাদের কথা আমি যা শুনি আর কি, এইগুলি কি মিথ্যা? মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছেন যে আপনারা যেটা বলতেছেন, আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে। ব্যাপারটা এরকম না? মানে আমরা জাস্ট আপনাকে একটা জিনিস বলি ভাই, মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে, সেটা হইতেছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনের সারিতে থাকার কারণে মানুষের এক্সপেকটেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ। এবং এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা, যেমন আজকে যদি দেখেন, আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো। এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয়, তাদের হয়ে কথা বলতে হয়, দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা, অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো, তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে, স্বপ্ন দেখছে, এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই, আমাদের ওইরকম একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন, যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করা আমাদের বেস্ট ট্রাই করব। সেখানে আমাদের সময় দিতে হচ্ছে। আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায় গিয়ে আমাদের যে নিজেদের যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো গুছাতে হচ্ছে। এরপরে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে আমাদের যারা প্রতিনিধি